নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, অমিল নাইন। 21 বছর বয়সের সময়ে সুনীতি নামে একটি প্রায় 21 বছর বয়সী মেয়ের সঙ্গে প্রমথর কয়েক মাসের জন্যে খুব ভালোবাসা হয়। সেই তার প্রথম বাস্তব ভালোবাসা। সুতরাং ব্যাপারটা তার পক্ষে একটু প্রচণ্ডই হইয়াছিল। বাকি জীবনটা সুনীতিকে ভালোবাসিয়া কাটাইয়া দিতে পারিলে নিজেকে সে ধন্য জ্ঞান করিত, সন্দেহ নাই। কিন্তু দুঃখের বিষয়ে সুনীতি নিজের বেলা পাতলা একগাছি চুল, আর প্রমথর বেলা জাহাজ বাঁধা কছি দিয়া পরস্পরকে বাঁধাবাঁধির ব্যবস্থা করায় তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব ঘটা মাত্র বাঁধনটা গিয়াছিল ছিঁড়িয়া। প্রমথ বিভৎস রকম বিস্মিত হইয়া লক্ষ্য করিয়া দেখিয়াছিল যে সুনীতির জীবনে এই তৃতীয় ব্যক্তিটির আবির্ভাব যেন তারই আবির্ভাবের পুনরাভিনয়, এবং বাঁধাবাঁধির ব্যবস্থাটাও অবিকল একই রকম। তৃতীয় ব্যক্তিটির প্রতি প্রমথ তাই হিংসার লেশটুকুও অনুভব করে নাই। তার বরং মনে হইয়াছিল যে কয়েক মাস পরে নিজের ভালোবাসার দড়িতে বেচারির যে ফাঁসি লাগিবে, সেজন্য তার ওকে মায়া করাই উচিত। এখন এ ধরনের দু চারটা ছেলে মেয়ে সংসারে থাকিবেই, একঘেয়ে জীবনযাপনের হাত হইতে রেহাই পাওয়ার জন্য। ছুটি ছাটাই বেড়াইতে যাবার মতো মাঝে মাঝে জীবনে যারা প্রেমের বৈচিত্র্য আনে, টানিয়াই আনে মন অথবা গায়ের জোরে, অর্থাৎ কালচার অথবা রূপের আকর্ষণে। এই আকর্ষণে যখন সেই ধরনের ছেলে মেয়েরা সাড়া দেয়, বেহিসেবি আত্মসমর্পণ যাদের স্বভাব, তখন হয় একটু মুশকিল। মিলন তাদের প্রেমকে আরও জোরালো, আরও ঘনীভূত করিয়া দেয়, এবং তারপর যখন যথাসময়ে বিচ্ছেদ আসে, তখন সামলানো হয় কঠিন। ব্যর্থ প্রেম কিছু নয়, বিরহ শুধু মনের কষ্ট। ও সমস্তের জন্য মানুষের খুব বেশি আসিয়া যায় না। ছেলে স্বর্গে গেলেও মাকেও তো তা সহিতে হয়। কিন্তু সবচেয়ে ভয়ানক মনে হয় ট্র্যাজেডিটা, যখন বুঝিতে পারা যায় যাকে ভালোবাসিয়াছিলাম তার হৃদয়ের রীতিনীতি মানে না। আমাকে সরল সহজ ভালো মানুষ পাইয়া আমার প্রথম যৌবনের অমূল্য সম্পদটুকু সে আমাকে ঠকাইয়া গ্রহণ করিয়াছে, শুধু একটু মজা পাবার জন্য। বিবাহের আগেই সুনীতি তার সঙ্গে যে অন্যায় ঘনিষ্ঠতা জন্মাইয়াছিল, এই অপরাধটা প্রমথ নিজের বলিয়াই জানিত। ও দোষটা কখনো মেয়েদের হয় না। তার লজ্জা, দুঃখ ও অনুতাপের পরিমাণ দেখিয়া সুনীতি হাসিত, বলিত, তুমি বড় ছেলে মানুষ। প্রমথ ভাবিত তার অনুতাপ দেখিয়া মমতার বশে সুনীতি তাকে সান্ত্বনা দিতেছে। তারপর যখন সে জানিতে পারিল চিরদিনের জন্য তাকে জীবনের সাথী করিবার স্বাদ সুনীতির কোনোদিনই ছিল না, তখন সে হইয়া গেল একেবারে স্তম্ভিত। আত্মসংবরণ করার জন্য সে একেবারে 450 মাইল তফাতে কিছুদিনের জন্য চলিয়া গেল বটে, কিন্তু সেখানেও সময়ে অসময়ে সুনীতির মাথার চুলের অমিল নাইন তেলের মৃদু গন্ধ অনুভব করিয়া মাথা ধরা ও গা বমি বমি আরম্ভ হওয়ায় সে আরও বেশি হতভম্ব হইয়া গেল। 450 মাইল বাতাসে গন্ধ ভাসিয়া আসিবে, এমন ম্যাজিক তো অমিল নাইন কেশতৈলের নাই। যে বাড়িতে সে অতিথি হইয়া আসিয়াছে, সে বাড়ির মেয়েরা অমিল নাইন তেলের নামও জানে না। সুনীতির ভিন্ন নরকম দেশি ও বিলাতি কেশতৈল একত্র মিশাইয়া ব্যবহার করিতে পারার মতো টাকা অনেকের থাকিতে পারে, কিন্তু শখ কারোর আছে কিনা সন্দেহ। কিন্তু তার কেশতৈলের সুবাসটি চিরদিন হইয়া থাকিয়াছে অনঅনুকরণীয়। সুনীতির আরেকটা নাম ছিল অমিল নাইন হেয়ার অয়েল। সুনীতির স্মৃতি যে একটা কেশতৈলের গন্ধ হইয়া রহিল প্রমথর কাছে, এ এক ধরনের মানসিক বিকার।
নারী সংক্রান্ত না হোক, এরকম অভিজ্ঞতা অনেকের জীবনেই আছে। বিশেষ কোনো কারণ ছাড়াই হঠাৎ 10-15 বছর কিংবা তারও বেশি পুরনো দিনের এক অবর্ণনীয় অনুভূতি দু একবার কে না অনুভব করে জীবনে। পৃথিবীর রূপ, বাতাসের স্পর্শ ও গন্ধ, হৃদয়ের রসনানুভূতি সমস্ত মিলিয়া জীবনের বহু পুরাতন ক্ষুদ্র এক অংশকে পুনরায় সৃষ্টি করিয়া দেয়। কচুবনে বৃষ্টি পড়িতে দেখিলে এখনও প্রমথ হইয়া যায় 12 বছরের বালক। বসিয়া থাকে নবাবদের আমলের পুরনো এক শহরে, একটা বহুকালের পরিত্যক্ত ভাঙা বাড়িতে, ভাঙা একটা ঘরে ইটের স্তূপের আড়ালে। শোকে ঝাঁটি, কুকুর শোকা প্রভৃতি বুনো চারার গন্ধ, আর অনুভব করে মৃদু বিষাক্ত বাচ্চা একটা সাপের কামড়। সুনীতির স্মৃতি তেমনই পরিপূর্ণ হইয়া আছে অমিল নাইন তেলের গন্ধে। এখন সুনীতির সঙ্গে বিচ্ছেদ হওয়ার 4 বছর পরে সুনীতির স্মৃতি আর সব দিক দিয়াই প্রায় প্রমথের কাছে মূল্যহীন হইয়া গিয়াছে। শুধু একটা গভীর অবসন্নতা ও মেয়েদের প্রতি একটা গভীরতর বিতৃষ্ণা অনুভব করিতে করিতে অমিল নাইন তেলের গন্ধ শুকিবার জন্য সুনীতিকে সে মনে করে। এতকাল পরেও মেয়েদের প্রতি প্রমথর এই বিতৃষ্ণার ভাবটা বজায় থাকা খুবই অস্বাভাবিক। মানুষের প্রকৃতিগত আত্মরক্ষার প্রবৃত্তি তার এই ভাবটা বাঁচাইয়া রাখিয়াছে। সুনীতির কাছে তার দেহ মন একদিন যে ভীষণ আঘাত পাইয়াছিল, জীবনে তার পুনরাবৃত্তি ঘটিবার সম্ভাবনা রদ করিবার জন্য যথোপযুক্ত আয়োজন তার ভিতরে আপনা হইতে সৃষ্টি হইয়া গিয়াছে। এই আভ্যন্তরিক প্রতিবাদ তার এত জোরালো যে ভ্রান্তি টুটিয়া যাওয়ার মতো ঘনিষ্ঠতা আর কোনো রক্তমাংসের মেয়ের সঙ্গে তার জন্মানো সম্ভব নয়। সব মেয়ে যে সুনীতির মতো এ বিশ্বাস প্রমথর জন্মে নাই। সাধারণভাবে মেয়েদের সে অশ্রদ্ধা করে না। অবসর সময়ে বসিয়া বসিয়া নারী বিদ্বেষের সমর্থক যুক্তিতর্কর আবিষ্কার করার চেষ্টাও সে করে না। মেয়েদের বিচার করিতে সে একেবারেই ভালোবাসে না। ও বিষয়ে মাথা ঘামানোকে সে মনে করে ছেলে মানুষই। তবু সেই আঘাতটির পরবর্তী বিকারে যে অন্ধ আতঙ্ক তার হৃদয় মনে বাঁচিয়া আছে, এই বয়সে তরুণী নারীর ভালোবাসা লাভ করার অস্বাভাবিক পিপাসার স্থানে সে আতঙ্ক জাগাইয়া রাখিয়াছে ততোধিক স্বাভাবিক বিতৃষ্ণা। মেয়েরা ভালো, মেয়েরা দেবী, মেয়েরা ভালোবাসিলে মানুষ ধন্য হইয়া যায়। কিন্তু কাজ নাই বাবা কারোর ভালোবাসায় প্রমথর। এই সময়ে পাইবে না করিয়া প্রমথ একখানা হাকিমি চাকরি পাইয়া গেল এবং আত্মীয় স্বজনের কাছে বিবাহ করিবে না ঘোষণা করিতে করিতে প্রায় হইয়া উঠিল পাগল। কোনোদিন বিবাহ না করার ইচ্ছা প্রমথর ছিল না। আর 10টি সাধারণ সুস্থচেতা মানুষের মতো জীবনটা কাটাইয়া দিবার দিকেই বরং তার ঝোঁক ছিল বেশি। কিন্তু চিত্ত তো তার এখনো সুস্থ নয়। এখন মন্ত্রপড়া সামাজিক বিবাহের পবিত্র বাঁধনে বাঁধিয়া একটি মেয়েকে জীবনসঙ্গিনী করিলে যদি মনের অসুস্থতা বাড়িয়া যায়, রূপান্তর নেয়। নিজের বউকে আদর করিতে গেলেই যদি নাকে আসিয়া লাগে অমিল নাইনের গন্ধ, মাথা ঘুরিয়া ওঠে, গা করে বমি বমি, আর মনে হয় যে এই রক্তমাংসের জীবটির মুখ চোখ হাসি গল্প মান অভিমান চালচলন সব সুনীতির প্যারোডি, তার চেয়ে আর কিছুদিন মনটাকে সুস্থ হইবার সময় দিয়া একটু ভিরিক্কি বয়সে ভাবিয়া চিন্তিয়া কিছু করাই নিরাপদ। 11 মাস মফস্বলে একা একা হাকিমি করিয়া ভারিক্কি বয়সের ভাবনা চিন্তাগুলি প্রমথ আয়ত্ত করিয়া লইতে পারিল কিনা বলা যায় না। 1 মাসের ছুটি লইয়া আত্মীয় স্বজনের সঙ্গে বাস করিতে আসিয়া 3 দিন স্পষ্ট না ও 4 দিন আমতা আমতা না বলিয়া গম্ভীর চিন্তিত মুখে সে হইয়া গেল মৌন। সুতরাং যথাসময়ে তার একটি বউ আসিল। ঠিক বউ নয়, সহধর্মিণী অথবা জীবনসঙ্গিনী, সংসার যাত্রা নির্বাহের উপায় স্বরূপিণী। কারণ এই বয়সে প্রথম বউকে প্রথম দিকে মানুষ সচরাচর যেভাবে চায়, প্রিয়া বা প্রেমিকা হিসেবে, বিশেষ আত্মবিস্তৃত অবস্থাতেও
প্রমথ কখনো বউকে সেইভাবে চাইয়াছিল কিনা সন্দেহ। নাম হাসি রাশি, একটু বেঁটে, কিন্তু দেখিতে বেশ, শুনিতে আরও, অর্থাৎ গলাটি তার ভারী মিষ্টি। মাথা ধরার অসুখ থাকার জন্যে যদিও হাসি রাশি খুব বেশি হাসি খুশি নয়, তবে স্বভাবটি ভারী শান্ত, প্রকৃতিটি কোমল, এবং বোধহয় ওই জন্যেই বয়সের তুলনায় সে একটু বেশি রকমের ভারী কি। মেয়েটার সঙ্গে কিছুক্ষণ আলাপ করিলেই বুঝিতে পারা যায় সংসারে বাঁচিয়া থাকাটাকে সে অত্যন্ত গুরুতর ব্যাপার বলিয়া মনে করে। জীবন ধারণের যেসব রীতিনীতি সে এতকাল জানিয়াছে ও মানিয়াছে, অথবা এবার হইতে জানিবে, ও সেগুলি চিরকাল পাইয়াছে তার গভীর নিষ্ঠাপূর্ণ সম্মান, এবং চিরকালই তাই পাইবে। প্রথমবার প্রমথ যখন তার সঙ্গে আলাপ করিতে গিয়াছিল, তখন হাসির ভয়ানক মাথা ধরিয়াছিল বলিয়া দেহে মনে দারুণ অস্বস্তি বোধ করিয়া প্রমথ শুরুতেই হঠাৎ আলাপ বন্ধ করিয়া দেওয়ায় সে কিছু মনে করে নাই। পরের বার তার মাথা খুব ঠান্ডা থাকায় ভাই যেভাবে বোনের সঙ্গে গল্প করে, প্রমথ তার সঙ্গে তেমনইভাবে জুড়িয়া দিতে অবাক হওয়ার বদলে সে খুশি হইয়াছিল। এইসব আবেগহীন সহজ মানুষকেই হাসি রাশি ভালোবাসে। ব্যস্ততার বদলে নিজের বউয়ের সঙ্গেও যে এইরকম আস্তে আস্তে ভদ্রভাবে প্রথম চেনা পরিচয়টা ঘটিয়া উঠিতে দেয়, সে কত ভালো লোক। একবার সে যে পায়ে হাত দিয়াছিল, সেটা সত্য সত্যই পিঁপড়া ঝাড়িয়া ফেলার জন্যই, এবং সেজন্য সলজ্জভাবে পায়ে হাত দিয়া তাকে প্রণাম করার সময়ও আচমকা হাত ধরিয়া সে যে তাকে খানিকটা আদর করিয়া বসে নাই, এও কি তার সহজ ভদ্রতার পরিচয়? বিবাহের পর হইতেই অনেক বিষয়ে প্রমথ আশ্চর্য হইয়া যাইতেছিল। হাসিরাশিকে সঙ্গে করিয়া পূর্ববঙ্গের একটা শহরে প্রথম সংসার পাতিয়া বসিবার পরে আরও বেশি আশ্চর্য হইয়া যাইতে লাগিল। সে বুঝিতে পারিল যে মানুষের জীবনের অধিকাংশ অভিজ্ঞতাই এক পেশে এবং অসম্পূর্ণ, অধিকাংশ ধারণা ও মতবাদ অসম্বন্ধ ও অযৌক্তিক। তা না হইলে হাসিরাশির সহচর্য তাকে কেন এভাবে বদলাইয়া দিবে? কেন রসালো হইয়া উঠিবে আগেকার নীরস মুহূর্তগুলি? কেন তুচ্ছ ও অর্থহীন মনে হইবে না এতদিন যে সমস্তকে সে ছেলে খেলা বলিয়া মনে করিত? যে নিজেকে সে এতখানি ভালোভাবে জানিত বলিয়া তার ধারণা ছিল, এখন সেই নিজেরই এত সব অজ্ঞাত অনাবিষ্কৃত পরিচয়ে কোথা হইতে তার কাছে ধরা পড়িতে থাকিবে? কি বোকার মতোই এতগুলো বছর সে ওরকম বিশ্রীভাবে জীবনযাপন করিয়াছিল। সুনীতির সঙ্গে বিচ্ছেদ ঘটিবা মাত্র সে যদি হাসিরাশির মতো একজনকে বিবাহ করিয়া এইরকম পবিত্র মধুর গার্হস্থ্য জীবন আরম্ভ করিয়া দিত, যাতে কোন বেলা কি রান্না হইবে সেটা পরামর্শ করিয়া ঠিক করার মধ্যে পর্যন্ত অনায়াসে যত খুশি প্রণয়ের আমদানি করা যায়, জীবনের এতগুলি বছর তবে ব্যর্থ হইয়া যাইত না। ওগো শুনছ? প্রমথ বলে। হাসি বলে, না শুনছি না। 100 বার এমন বুড়ো মানুষের মতো ডাকবে কেন শুনি? কি বলে ডাকবো তবে? কেন এই বলে ডাকবে? শীষ দিয়ে ডাকবে? নয়তো একটা আদরের নাম দিয়ে তাই বলে ডাকবে? প্রমথ গম্ভীর মুখে বলে, তুমি যেচে সোহাগ নিচ্ছ হৃদয় রানী? হাসি আরো বেশি গম্ভীর হয়ে বলে, নিজের জিনিস আমি যেভাবে খুশি নেব, তোমার তাতে কি? তাছাড়া যারা ভালো মেয়ে হয় তারা বুঝি ছল করে সোহাগ নেয়? স্পষ্ট দাবি করে। সুনীতির সঙ্গে আরো ঢের বেশি সূক্ষ্ম হাসি তামাশা চলিত। সুনীতি আরো ঢের বেশি আর্টিস্টিক ভঙ্গির সঙ্গে রঙ্গাত্মক বাক্য বলিয়া কবিত্বের সৃষ্টি করিতে পারিত। তবু স্ত্রীর হাসির ভঙ্গি ও কথাই প্রমথর বেশি উপভোগ্য বলিয়া মনে হয়। হঠাৎ সুনীতির প্রতি সে একটা স্পষ্ট জোরালো ঘৃণার ভাব অনুভব করে। এতকাল পরে তার আজ প্রথম আফসোসের সঙ্গে মনে হয় যে ক্লিবের মতো দার্শনিকের মতো সুনীতির অপরাধকে তার উপেক্ষা করা উচিত হয় নাই। ওই ক্ষমাটা পর্যন্ত সুনীতি তাকে বোকা পাইয়া আদায় করিয়া লইয়াছিল।
সুনীতিকে একটা ভালো রকম শাস্তি দিলে বড় ভালো হইত, মনুষ্যত্বের পরিচয় দেওয়া হইত। স্ত্রীর সঙ্গে এই তুচ্ছ কথোপকথনটি তার সকালবেলার। কাল হাসি সোডা দিয়ে চুল সাফ করিয়াছিল, আজ তেল দিয়া স্নান করিবে। তার রুক্ষ ফাঁপানো চুলে এক ফোঁটা তেলের চিহ্নও নাই। তবু এই অসময় কোথা হইতে যে প্রমথ ঘ্রাণ পাইতে লাগিল, কেশতৈলের, সেই চিরপরিচিত অমিল নাইনের গন্ধ। হাসি বন্ধ করিয়া ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করিল, কি হলো, কি হলো হঠাৎ তোমার? প্রমথ বলিল, তোমার তেলের শিশিটা নিয়ে এসো তো চট করে। কেন? আগে আনো বলছি। হাসি তেলের শিশি আনিয়া দিল। দেশি তেল, গন্ধটা চড়া। ছিপি খুলিয়া শিশিটা নাকের সামনে ধরিয়া প্রমথ জোরে জোরে শ্বাস টানিতে লাগিল। হাসি অবাক হইয়া দেখিতে লাগিল তার বিবর্ণ কপলে মৃদু মৃদু ঘর্মের আবির্ভাব। আগেও সে দু একবার স্বামীর এরকম অস্বাভাবিক ভাবান্তর লক্ষ্য করিয়াছে, কিন্তু কোনোবারই এত স্পষ্ট ও প্রবলভাবে নয়। জিজ্ঞাসা করিতে প্রমথ ব্যাপারটা হাসিয়া উড়াইয়া দিয়াছে, মাথা নাড়িয়া বলিয়াছে, ও কিছু না। আজ প্রমথ শান্ত হইলে কারণ জানিবার জন্য হাসি পীড়াপিড়ি করিতে লাগিল। প্রমথ বলিল, হঠাৎ মাথাটা কেমন ঘুরে উঠল। মাথা ঘুরে উঠল বলে তেলের গন্ধ শুকবে কেন? তেলের গন্ধ শুকলে আমার মাথা ঘোরা সেরে যায়। কি বলছো পাগলের মতো? তাই কখনো হয়? কি হয়েছে তুমি বলছো না আমাকে? ওই তো বললাম। আবল তাবল কতগুলি কৈফিয়তে তখনকার মতো হাসিকে শান্ত করা যায় বটে, কিন্তু তার কৌতূহলের নিবৃত্তি হয় না। পরদিন সে আবার এ কথা তোলে, তারও পরের দিন। একবার প্রমথর মনে হয় সুনীতির কথা সব সে শোনাইয়া দেয়, কিন্তু এতকাল পরেও সুনীতির মাথার চুলের কাল্পনিক ঘ্রাণ নাকে লাগিয়া সে অতদূর অসুস্থ হইয়া পড়ে, এ কথা জানিলে হাসি ব্যাপারটা ঠিক কিভাবে গ্রহণ করিবে বুঝিতে না পারিয়া তাহাকে সব কথা জানাইতে তার সাহস হয় না। কে জানে হাসি বিশ্বাস করিবে কিনা যে আজকাল সুনীতির প্রতি আকস্মিক ক্রোধ ও ঘৃণার সঞ্চার হওয়ার সঙ্গে সঙ্গেই আগের চেয়েও জোরালোভাবে সে অমিল নাইনের গন্ধ পায়, আগের চেয়েও বেশি বিচলিত হইয়া পড়ে। হয়তো ধীরে ধীরে হাসির সঙ্গে তার যে গভীর অন্তরঙ্গতা জন্মিতেছে, একসময় হাসিকে সুনীতির কাহিনী জানাইয়া দিলে সব নষ্ট হইয়া যাইবে। সুখে শান্তিতে জীবনযাপনের যে সম্ভাবনা তার দেখা দিয়াছে, চিরদিনের মতো তাহা হইয়া যাইবে অসম্ভব। এতদিন পরে সুনীতির সম্বন্ধে নিজের মানসিক পরিবর্তন প্রমথকে আশ্চর্য ও চিন্তিত করিয়া রাখে। ব্যক্তিগতভাবে একজনের সম্বন্ধে এতকাল উদাসীন থাকার পরে একটা বিষাদময় বৈরাগ্য জীবনের সুখ দুঃখকে মৃদুভাবে উপেক্ষা করিয়া 10 জনের মাঝে এতকাল বাঁচিয়া থাকিয়া আবার বাস্তব জীবনকে ভালোবাসিয়া নতুনভাবে জীবনটা আরম্ভ করিবার পরে সেই একজনের প্রতি এরকম ভয়ানক বিদ্বেষ ও ঘৃণা আসিবার অর্থ কি? এসব মানসিক বিকারের কি আবির্ভাব ঘটা উচিত ছিল না তখন, সুনীতির ব্যবহার যখন তাকে আধমরা করিয়া দিয়াছিল? সুনীতিকে প্রায় ভুলিয়া যাওয়ার পর সে কি তার জন্য নতুন করিয়া বিরহের জ্বালা অনুভব করিতে আরম্ভ করিল? এ তো বড় খাপছাড়া কথা। মাঝে মাঝে কি ভাবো এত? হাসি জিজ্ঞাসা করে। তোমার কথা ভাবি। হাসি খুশি হইয়া বলে, সত্যি? কিন্তু আমি যখন কাছে থাকব না তখন আমার কথা ভেবো। এখন থেকে কেন? মা তো কতদিন থেকে লিখছেন যাওয়ার জন্য, এসেছিও তো অনেক দিন। মাসখানিকের জন্য দাও না পাঠিয়ে আমাকে মায়ের কাছে। প্রমথ অস্বাভাবিক ব্যাকুলতার সঙ্গে বলে, না না, এখন তোমার কোথাও যাওয়া হবে না। তোমাকে ছেড়ে আমি এখন একদিনও থাকতে পারবো না। আগে প্রথমে নাকে লাগিত অমিল নাইন তেলের গন্ধ, তারপর আসিত অন্য উপসর্গ। আজকাল প্রথমে প্রমথ সুনীতির কথা ভাবিয়া মনটা বিতৃষ্ণায় ভরিয়া তোলে, তারপর আসে অমিল নাইনের সুবাস এবং পরবর্তী কষ্টগুলি। ব্যাপারটা প্রমথকে বেশি রকমের দুশ্চিন্তায় ফেলিয়া দিয়াছে। এই জন্য
যে এই অস্বাভাবিক আক্রমণ ঘটিবার সময় ছাড়া বাকি প্রায় সব সময়ই সেই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করিতে করিতে মহানন্দে বাঁচিয়া থাকে। আগে সে তার বিকারকে গ্রাহ্যই করিত না, এখন এরকম কেন হয় বুঝিবার চেষ্টা করে। এরকম হওয়া বন্ধ করার কোনো উপায় আছে কিনা বসিয়া বসিয়া তাই ভাবে। তবে মোটামুটি তাকে সুখী বলা যায়। 5 বছরের বেশি সময়ের ব্যবধানও কে জানে কতখানি দূরত্ব পার হইয়া সুনীতির মাথার অমিল নাইন তেলের গন্ধ তার নাকের ও মনের সঙ্গে যে রসিকতা করিতে আসে, সেটা অল্প সময়ের জন্যই। কিছুক্ষণ একটা দুর্বোধ্য যন্ত্রণা ভোগ করিবার পরই সে সুস্থ ও স্বাভাবিক হইয়া উঠিতে পারে। তখন আর বুঝিবার উপায়ও থাকে না যে তার শান্ত হাসি খুশি মুখের পিছন দিকে চুলে ঢাকা খুলির শক্ত হাড়ের তলে যে নরম মগজটা আছে, তার মগ্ন চেতনার অংশটুকুতে বাস করে এমন খাপছাড়া একটা বিকার। হাসি রাশিকে প্রমথর এতই ভালো লাগিয়াছে যে কয়েকদিনের জন্যও তাকে ছাড়িয়া থাকিবার কথা ভাবিলে সত্য সত্যই তার কষ্ট হয়। এরকম সরলা, স্নেহময়ী, বুদ্ধিমতী ও সহজাত সুভাবাপন্না স্ত্রী পাওয়ার জন্য নিজেকে সে ভাগ্যবান মনে করে। বিবাহ করার আগে যা ছিল শুধু অসম্ভব কল্পনা, যে সুখ ও শান্তির স্বরূপ সে প্রায় ভুলিয়া যাইতে বসিয়াছিল, জীবনের নিরপেক্ষ সদয় দেবতার কল্যাণে আজ সে প্রায় সবই ফিরিয়া পাইয়াছে। শুধু অমিল নাইনের অত্যাচার সহ্য করিবার দুর্ভাগ্যটা যদি তার না হইত, জীবন আদর্শ হইত তার, কোনো দিকে এতটুকু খুঁত থাকিত না। এমনিভাবে দিন কাটিতে কাটিতে পূজার ছুটি আসিয়া পড়িল। আত্মীয় স্বজনের মধ্যে ছুটিটা কাটাইবার জন্য প্রমথ সস্ত্রীক আসিল কলিকাতায়। কলিকাতায় পৌঁছাবার দিনই সন্ধ্যার পরে তার রহস্যময় মোহের রাজ্য হইতে অমিল নাইনের গন্ধ ভাসিয়া আসিয়া তাকে ভয়ানক উতলা করিয়া দিল। পরদিন সকালে সে হাসিকে বলিল, তুমি মাথায় যে তেল মাখো ওটার গন্ধ ভারী বিশ্রী, আমি একটা আশ্চর্য তেল এনে দিলে মাখবে। আশ্চর্য তেল আবার কি জিনিস গো? কয়েকটা ভিন্ন ভিন্ন তেল মিশিয়ে আমি নিজেই তৈরি করে দেবো, মাখবে তো? ওমা, কেন মাখবো না? চুল উঠে গেলে কিন্তু মজা দেখাবো তোমায়, সে দায়িত্ব তোমার। প্রমথ বলিল, উঠে যাবে, চুলের ভারে হাঁটতেই পারবে না। দেখো কি নাম যেন তেলটার, অমিল নাইন। কিছুকাল হইতে এই কথাটা প্রমথ ভাবিতেছিল। অস্তিত্বহীন অমিল নাইন যদি তাকে এরকমভাবে বিরক্ত করে, নিজের চারদিকে আসল অমিল নাইনের গন্ধ ছড়াইয়া রাখিয়া ক্রমে ক্রমে গন্ধটা অভ্যস্ত করিয়া আনিলে হয়তো সে আর বিচলিত হইবে না। সবসময় যে গন্ধ সে অনুভব করিবে, সে গন্ধের কাল্পনিক আবির্ভাব হয়তো সে টেরও পাইবে না। প্রথমটা হয়তো সর্বদা এই গন্ধ শুকিতে তার খুবই খারাপ লাগিবে, হয়তো অল্প সময়ের ব্যবধানে বারংবার তাহার মনের বিকার জাগিয়া উঠিবে, মাথা ঘোরা, গা বমি বমি করার আর বিরাম থাকিবে না। তবু আসল অমিল নাইনকে অভ্যাস করিয়া শেষ পর্যন্ত নকল অমিল নাইনকে যদি জয় করিতে পারা যায়, একবার সে চেষ্টা করিয়া দেখা ভালো। একবার সুনীতিকে প্রমথ অমিল নাইনের উপকরণগুলি উপহার দিয়াছিল, শুধু এই জন্যেই 9টি বিভিন্ন তেলের নাম এতকাল পর্যন্ত কারোর মনে থাকার কথা নয়। কিন্তু প্রমথর জীবনে অমিল নাইন কেবল একটা মিশ্রিত কেশতৈল নয়। সুনীতির সঙ্গে বিচ্ছেদের পরে সুনীতির চেয়ে এই তেলটার কথাই বোধহয় তাকে বেশি ভাবিত করিয়াছে। এখন না ভাবিলে চলে না। 9টি তেলের প্রত্যেকটির নাম আজও তার নিজের নামের চেয়েও স্পষ্টভাবে মনে আছে। সেই বেলাই অমিল নাইনের উপকরণ আসিল, ছোট বড় দেশি বিলাতি 9টি বিভিন্ন কেশতৈলের শিশি। তাকে তেল মাখানোর জন্য স্বামীর আয়োজন ও আগ্রহ দুটারই পরিমাণ দেখিয়া হাসিরাশি হাসিতে লাগিল। এতগুলি তেল মাখব? দাঁড়াও না, এমন তেল তৈরি করে দেব গন্ধে সবাই মূর্ছা যাবে। বিকেলে এই তেল দিয়ে চুল বেঁধো, কেমন? দুপুরে একটা কাঁচের পাত্রে তেলগুলি মেশানো হইল।
তখন প্রমথ আশ্চর্য হইয়া লক্ষ্য করিয়া দেখিল তাহার এতদিনকার অমিল নাইনের সঙ্গে এই আসল অমিল নাইনের গন্ধের কিছু পার্থক্য আছে। যতক্ষণ এই পার্থক্যটুকুর খেয়াল করিয়া সে বিস্মিত হইয়া রহিল, ততক্ষণ তার আর কোনো ভাবান্তর দেখা গেল না। কিন্তু তারপরে ধীরে ধীরে সে অভিভূত হইয়া পড়িতে লাগিল। মাথা ধরিল না প্রমথর, গা বমি বমি করিতে লাগিল না। একটা নতুন ধরনের অস্বস্তিকর রহস্যময় যন্ত্রণা বোধ করিতে আরম্ভ করিল। ভয়ানক একটা বিপদ ঘটিবার সম্ভাবনা থাকিলেও কি ঘটে দেখিবার জন্য বাধ্য হইয়া প্রতীক্ষা করিতে হইলে মানুষের যেমন লাগে, সেই রকম একটা ক্লেশদায়ক বিপন্নতার অনুভূতি এক একটি সুস্থ ও স্বাভাবিক মানুষ থাকে তামাশা করিয়া একটা ছোট ঘরে কয়েক মিনিটের জন্য বন্দি করিয়া রাখিলেও যাদের দম আটকাইয়া আসে, ভয়ে আধমরা হইয়া যায়। অমিল নাইনের গন্ধের আবিষ্টনী তেমনি পীড়ন করিতে লাগিল প্রমথকে। সে জোরে জোরে শ্বাস গ্রহণ করিতে লাগিল। প্রথমটা হাসিরাশি পরিহাস করিয়া জিজ্ঞাসা করিল, কি গো, কি হলো তোমার? তেলের গন্ধে নিজেই মূর্ছা যাচ্ছ নাকি? সত্যি সত্যি? গন্ধটা সত্যি ভারী অদ্ভুত। তারপর ভয় পাইয়া সে কাঁচের পাত্রটা প্রমথর সম্মুখ হইতে ঠেলিয়া দিয়া নিজেই সেখানে বসিয়া পড়িল। প্রমথকে নাড়া দিয়া ব্যগ্রকণ্ঠে বলিল, কি হলো, কি হলো তোমার হঠাৎ? এমন করছো কেন? প্রমথ কাতরভাবে বলিল, কিছু হয়নি। হাসিরাশি ব্যাকুল হইয়া বলিল, হয়নি? তোমার মুখ দেখে বুকের মধ্যে কাঁপছে আমার। কি হয়েছে বলো না? প্রমথ এ কথার কোনো জবাব দিল না, উঠিয়া জামা গায়ে দিল। হাসি জিজ্ঞাসা করিল, কোথা যাচ্ছ? ভবানীপুর যাব। ভবানীপুর সে গেল বটে, কিন্তু গেল পার হইয়া হাজির হইল বালিগঞ্জে, সুনীতির গৃহে। বাড়ি হইতে বাহির হইয়া সে যেভাবে সোজা ওখানে গিয়া পৌঁছিল, তাতে এ কথা মনে করা কঠিন হইয়া দাঁড়াইল যে সুনীতিকে দেখিবার জন্যই সে বাড়ির বাহির হয় নাই। সুনীতি আশ্চর্য হইয়া বলিল, কি আশ্চর্য, কি ভাগ্য আমার! বসো বসো। কবে এলে কলকাতায়? তুমি এখন কুমিল্লায় পোস্টেড হয়েছ, তাই না? তুমি অবশ্য আমায় ভুলে গেছ, কিন্তু তোমার সম্বন্ধে আমি কত খবর রাখি দেখেছ। বিয়ে করেছ নাকি? প্রমথ বলিল, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব সুনীতি। তুমি এখনো চুলে অমিল নাইন তেল মাখো? গন্ধ পাচ্ছি না তো। সুনীতি আরো আশ্চর্য হইয়া বলিল, একদিন পরে প্রথমেই এই কথা জিজ্ঞাসা করলে? না, অমিল নাইন ফমিল নাইন মাখি না, আর ও সবার ভালো লাগে না। মানুষ কি চিরদিন একরকম থাকে? হঠাৎ সুনীতি গম্ভীর ও বিষণ্ণ হইয়া গেল। তুমিই বলো, চিরদিন কি মানুষ একরকম থাকে? তখন ওই রকম স্বভাব ছিল, খাপ ছাড়া কাজ করতেই ভালোবাসতাম। মাথার তেলটা পর্যন্ত নতুন কিছু না হলে চলতো না। সে স্বভাব অনেক দিন গেছে এখন। আচ্ছা, আজকে তাহলে উঠলাম সুনীতি। আস্তে না আস্তে উঠলে কিরকম? এরকম আসার মানে? বসো না একটু, খানিক কথাবার্তা বলি। প্রথমে সহজভাবেই বলিল, না, বসবার সময় নেই, বাড়ি ফিরে স্ত্রীকে সঙ্গে করে সিনেমায় যেতে হবে। সুনীতি বলিল, ও, এবারে বুঝতে পেরেছি, একটি স্ত্রী সংগ্রহ করেছ, এই খবরটা দিতে এসেছিলে। তিনি কিরকম রূপসী আর গুণবতী সে বর্ণনাও দাও, মন দিয়ে শুনছি। একটা কিছু করতে এসে কাজটা অসম্পূর্ণ রেখে যেতে নেই। প্রমথ বলিল, রূপগুণ তেমন কিছু নেই সুনীতি, তবে মনটা খুব সরল আর চরিত্রটা ভালো। সুনীতির বাড়ি হইতে প্রমথ নিজেদের বাড়িতে ফিরিল না। এদিক ওদিক খানিক ঘুরিয়া একাই সিনেমা দেখিতে গেল। মানুষের সরলতা ও সুচরিত্রতা তার কাছে হঠাৎ মূল্যহীন, অর্থহীন, অকারণ মনে হইতেছিল। কি আসিয়া যাইত সে সময় সুনীতিকে ক্ষমা করিলে? তার চাকরির খবর গেজেটেড হবার পরে সুনীতি যখন তাকে একখানা পত্র লিখিয়াছিল, হাসিরাশি অমিল নাইন তেল মাখিয়া চুল বাঁধে, সারা রাত তার মাথাটি থাকে প্রমথর মাথার পাশে। ভালো ঘুম হয় না প্রমথর। দিনের বেলা বাড়ির যেখানে যায় সেখানেই যেন
প্রথম অমিল নাইনের গন্ধ পায়। আত্মীয় স্বজনেরা যেন ঘুরিয়া বেড়ায় অমিল নাইনের গন্ধ ছড়াইয়া। অমিল নাইনের সুবাসে বাড়ির সকলে মূর্ছা যায় নাই, কিন্তু মোহিত হইয়া গিয়াছে। সকলে আগ্রহের সঙ্গে ওই তেলটাই ব্যবহার করে। হাসিরাশি নারী পুরুষ নির্বিশেষে সকলকেই তেলটা বিলায়। স্নানের আগে প্রমথকেও মাখিতে দেয়। প্রমথ হঠাৎ বলে, ইয়ার কি হচ্ছে নাকি আমার সঙ্গে? হাসিরাশি স্তম্ভিত হইয়া বলে, ইয়ার কি বলছো তুমি? প্রমথ মুখ ফিরাইয়া বলে, আমি সর্ষের তেল ছাড়া আর কিছু মাখি না, জানো না তুমি? একদিন অন্য তেল মাখতে বললে বুঝি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? হাসিরাশি অভিমান করিয়া থাকে। স্ত্রীর অভিমান ভাঙাতে গিয়া এবার প্রমথর মন ক্ষোভে দুঃখে পূর্ণ হইয়া ওঠে। আর একজন মিষ্টি মিষ্টি কথা বলিয়া ভাঙাইবে, শুধু এই জন্য যে অভিমান। এবারে সে অভিমানকে তার অতি কদর্য বলিয়া মনে হয়। সরলতা না ছাই, একরঙা ছবির মতো এ শুধু বৈচিত্র্যের অভাব। হাসিরাশি আগে যে সাধারণ একটা তেল মাখিত, অমিল নাইন তেলের তুলনায় সে তেল যেমন কুটিল ও জটিল, সুনীতির তুলনায় হাসিরাশিও তেমনই। ছুটি শেষ হওয়ার দুদিন আগে প্রমথ একদিন হঠাৎ হাসিরাশিকে বলিল, তোমাকে নেওয়ার জন্য ওরা খুব ব্যস্ত হয়েছে না? হাসিরাশি বলিল, হবে না, প্রায় 8 মাস হলো এসেছি। তোমারও খুব যেতে ইচ্ছে করে তো? ওমা, বাপের বাড়ি যেতে ইচ্ছে করে না কার? সুদীর্ঘ শ্বাস টানিয়া হাসিরাশির মাথার অমিল নাইন তেলের ঘ্রাণ গ্রহণ করিয়া প্রমথ বলিল, তাহলে চলো, কাল আমরা বেরিয়ে পড়ি। তোমাকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আমি একা কুমিল্লা চলে যাব। একা একা আমার খুব কষ্ট হবে বটে, তবু। শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অমিল নাইন। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।